নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব এখনকার সংবাদ শিরোনাম। ডিসেম্বরে বাড়বে শীতের দাপট, জানুয়ারিতে নামবে প্রকৃত শীত, জানালেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী। বেতন বকেয়ায় সিপাহীজলায় জয়েন্ট ডিরেক্টরকে ঘেরাও করলেন সমগ্র শিক্ষার শিক্ষকরা। তেলিয়ামুড়ায় টানা 2 চুরির ঘটনায় পুলিশি গাফিলতিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দুর্ঘটনা রোধে জোলাইবাড়ি ফাঁড়ি থানার বিশেষ সচেতনতা অভিযান। চরিলামে বিজেপি সভায় হামলা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগরতলা এবিভিপির সাংবাদিক সম্মেলনে শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ উদ্যোগের পরিকল্পনা। কমলপুরে মেগা স্বাস্থ্য ও রক্তদান শিবির অনুষ্ঠিত। কল্যাণপুরে বটগাছের ডাল পড়ে রেশন দোকান লণ্ডভণ্ড, ডিলার অল্পের জন্য বেঁচে গেলেন। ধর্মনগরে যুব মোর্চার র্যালি, বিরোধী দলকে হুঁশিয়ারি। কদমতলা পুলিশের হাতে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ কুখ্যাত মাদক পাচারী গ্রেপ্তার। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে যুব শক্তি শঙ্খনাদ র্যালি। র্যালিটি বিবিআই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান পথ পরিক্রমা করে ফের বিবিআই মাঠে শেষ হয়। জেলার 6টি মণ্ডলের যুব মোর্চার কর্মী সমর্থকরা এতে অংশ নেন। জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা প্রধান বক্তা ছিলেন। বক্তব্যে জয়জিৎ শর্মা দাবি করেন, দেশ জুড়ে নির্বাচনে বিজেপির জয় অব্যাহত রয়েছে এবং ত্রিপুরাও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেন, বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের কোনো কার্যকর ইস্যু নেই এবং আসন্ন এডিসি পুর পরিষদ ও 2028 বিধানসভা নির্বাচনে বিরোধীরা খাতা খুলতে পারবে না। র্যালি জুড়ে যুবকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠান রাজ্যের রাজনৈতিক অঙ্গনে যুব শক্তির নতুন আশা ও উদ্দীপনার বার্তা হিসেবে গ্রহণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার উদ্যোগে আজকে যুব মোর্চার এক ঐতিহাসিক র্যালি সাক্ষী হতে চলেছে উত্তর ত্রিপুরা তথা ধর্মনগর। আমাদের আজকের এই র্যালি মূলত এই সিপিএম কংগ্রেস মানে বামগ্রেস তাদের যে রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, ভারত বিরোধী যে কার্যকলাপ ওনারা চালিয়ে যাচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টি সরকারকে যেভাবে কালিমালিপ্ত করার অপচেষ্টা এই বামগ্রেস, সিপিএম এবং কংগ্রেস মিলিতভাবে প্রতিনিয়ত করে যাচ্ছে, তারই তীব্র ধিক্কার জানিয়ে, তারই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে গোটা উত্তর ত্রিপুরার যুবক এবং আমাদের জেলার নেতৃত্ব সবাই মিলে আজকে সবাই কার্যকর্তা আমরা সম্মিলিতভাবে এই কংগ্রেস সিপিএম কে ধিক্কার জানিয়ে এবং কংগ্রেস সিপিএম কে চিরতরে একদম সার্ফ এক্সেল দিয়ে যাতে উত্তর ত্রিপুরা এবং ত্রিপুরার মধ্যে মুছে দেওয়া যায় তারই বার্তা নিয়ে আজকে আমরা মিছিল করব। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। আপনার রক্ত মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচায়, রক্তদান মহৎদান। এই অঙ্গীকারকে সামনে রেখে প্যাকটা ম্যানজিও সোমবার কমলপুর দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় মেগা স্বাস্থ্য ও রক্তদান শিবিরের আয়োজন করে। শিবিরের সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব গাছে জল দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস, সমাজসেবী ও আইনজীবী শ্যামল কান্তি পাল, দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান স্বপন দাস, স্কাউট অ্যান্ড গাইড রাজ্যের কনভেনর হরিপদ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শিবিরে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রক্তদান শিবিরে 14 জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তারা প্যাকটা ম্যানজিওকে প্রশংসা করে স্বাস্থ্য ও রক্তদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই শিবিরে রোগীদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং সমাজে রক্তদানের মহত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হলো প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের সমাজসমাজমূলক আয়োজন করার জন্য। বিশেষ করে হেলথ ক্যাম্পে এলাকার যারা বর্ষিয়ান নাগরিকরা রয়েছেন, চোখের সমস্যা বা অন্যান্য সমস্যা, সাহায্য পাবেন, সহযোগিতা পাবেন এবং সেই সঙ্গে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এটা আমরা বারবার বলি, ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রমী রাজ্য, যে রাজ্যে রক্তদানটা একটা উৎসবের মেজাজে হয়।
আমাদের কোনো গরিবের ব্যতিক্রম নয়। অসংখ্য রক্তদান শিবির প্রতিনিয়ত হচ্ছে। স্পেকট্রাম এনজিওর উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির চলছে। আমরা জানি জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই, এটা ঐশ্বরিক কাজ। এই আয়োজন করার জন্য আমি স্পেকট্রাম এনজিওর সকল সদস্যদের সাথে আমি ধন্যবাদ জানাই এবং যারা রক্তদান করছে তাদেরকে আমি প্রণাম জানাই এবং আশাবাদী আগামী দিনেও স্পেকট্রাম এনজিও তাদের সামাজিক কর্মকাণ্ড সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেবে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। আগরতলা ধলেশ্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপি এর জাতীয় সম্পাদক কমলেশ সিং, ত্রিপুরা প্রদেশ সম্পাদক গৌরব দাস এবং অন্যান্য পদস্থ নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে 31তম জাতীয় সম্মেলনের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরা হয়। আলোচনা প্রধানত শিক্ষা ব্যবস্থা, ছাত্র কেন্দ্রিত নীতি এবং ত্রিপুরায় এবিভিপি এর ভবিষ্যৎ উদ্যোগকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। নেতৃত্বরা জানিয়েছেন তারা শিক্ষার মান উন্নয়ন, ছাত্রদের সমস্যার সমাধান এবং তরুণ প্রজন্মের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণে সচেষ্ট থাকবেন। এছাড়া সাংবাদিকদের সঙ্গে তারা ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এবিভিপি এর পরিকল্পনা ও আগামী কর্মসূচি সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন। নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে শিক্ষার্থীদের ক্ষমতায়ন ও সমন্বিত উন্নয়ন এবিভিপি এর মূল লক্ষ্য। ब्यूरो रिपोर्ट, न्यूज तत्काल 24। टेस्ट भी चल रहा है, तो एज ए आप स्टूडेंट लीडर क्या आप सरकार से रोमन स्किप को लेके रोमन स्किप लाना है या नहीं लाना है? हाँ लाना है। तो मतलब रोमन स्क्रिप्ट लाना है, ये डिमांड हो रहा है, प्रोटेस्ट हो रहा है कि नहीं लाना है? नहीं लाने के लिए प्रोटेस्ट हो रहा है त्रिपुरा में जी। तो एज ए आपका क्या इसमें क्या व्यू है कि ये लाना चाहिए या नहीं? देखिए क्या है कि मेरा मानना है और विद्यार्थी परिषद का मानना हमेशा रहता है कि जो बेसिक शिक्षा है, जो प्राइमरी एजुकेशन है, वो अपने स्वभाषा में होना चाहिए। चाहे आप बंगला भाषा हो, चाहे लोकल जो भी लैंग्वेज हो, चाहे आप मेघालय में देखते हैं तो खासी लैंग्वेज हो, असम में असमीज, बोडो, ये जो बेसिक शिक्षा है अपनी भाषा में होनी चाहिए, क्योंकि संस्कार ठीक प्रकार से डेवलप होता है। आप हायर एजुकेशन में आप इंग्लिश में पढ़ाई करिए, फ्रेंच में पढ़ाई करिए, डज नॉट मैटर, बट जो प्राइमरी एजुकेशन है वो अपनी स्वभाषा में हो, तो उस जो ट्राइबल का जो संस्कृति है, जो विरासत है, जो सभ्यता है, जो परंपराएं हैं, जो उनकी मान्यताएं हैं, वो बची रहती हैं, वो जीवित रहती हैं। तो इस मामले में तो बिल्कुल स्पष्ट है कि जो प्राइमरी एजुकेशन है वो स्वभाषा में हो, तो उस जनजाति के लिए ठीक होगा। उनकी परंपराओं को बचाने के लिए, उनकी संस्कृति को बचाने के लिए, उनकी मान्यताओं को बचाने के लिए, उनके स्वभाषा स्वभूषा को बचाने के लिए ठीक होगा। ये उनके हित में होगा। अगर स्वभाषा में शिक्षा होगा तो, अगर वो नहीं जबरदस्ती इंग्लिश में चाहते हैं तो फिर उनका मन है। नहीं, मैं बोल रहा था कि उन लोगों का डिमांड है सरकार से कि बंगाली रहे। अभी जो एग्ज़ाम चलता है वो बंगाली में होता है, रोमन स्किप में भी हो। एज ए एपीबीपी भी एक स्टूडेंट ऑर्गेनाइजेशन है, आप है, तो आपका क्या सरकार से ये डिमांड रहेगा कि रोमन स्किप किया जाए? देखिए इस बारे में अभी हम लोगों ने कोई स्पष्ट विचार अभी हम लोगों ने बनाया नहीं है। एक बार हम लोग चर्चा करेंगे कि भाई उसमें इंग्लिश जोड़ा जाए या नहीं, लेकिन हमारा तो विषय एकदम रहता है कि जो भारतीय भाषाएं हैं शिक्षा उसमें हो। स्पष्ट मानना है विद्यार्थी परिषद का कि भारतीय भाषाओं में शिक्षा हो, चाहे जो भी भाषा हो, भारतीय भाषा हो। भारतीय भाषा हो आप बोल रहे हैं, तो ज़्यादातर देश में ज़्यादातर इंग्लिश ही चलता है, तो इसमें बुराई क्या है? इसको नहीं, इंग्लिश से बिल्कुल बुराई नहीं है। लोगों को इंग्लिश नहीं, रशियन भी सीखना, चाइनीज भी सीखना, जो भी भाषा है सब भाषा सीखना। बात वहाँ शिक्षा की है। आप ये शिक्षा और भाषा को दोनों को विषय को अलग रखिए। शिक्षा है जो भी लैंग्वेज में मिले उसको ग्रहण करना, लेकिन जब बात भाषा है कि नहीं भाषा की आती है तो हमारा प्रायोरिटी रहता है कि स्वभाषा में शिक्षा हो, ताकि उनको सीखने का मौका अच्छा मिलेगा। अगर मान लीजिए कि आप बंगला बोलते हैं, आपको अगर फिर प्राइमरी एजुकेशन में आपको चाइनीज लैंग्वेज सिखाया जाए तो आप चीज़ों को समझ नहीं पाएंगे। इसलिए मैं मानता हूँ कि, और विद्यार्थी परिषद का भी ये मानना है कि जो शिक्षा है वो स्वभाषा में हो। एनईपी का मेन उद्देश्य भी यही था कि जितनी भारतीय भाषाएं हैं उतने भारतीय भाषाओं में शिक्षा ग्रहण किया जाए, सिर्फ इंग्लिश नहीं। आप मध्य प्रदेश सरकार ने देखा है कि एमबीबीएस और इंजीनियरिंग के कोर्स को भी उन्होंने हिंदी मीडियम में लेकर के आया। तो एक तो भाषा भी जीवित रहेगा और दूसरा अपनी विरासत भी जीवित रहेगी। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।
কল্যাণপুরের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর বাজারে আজ ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। বহু বছরের পুরনো বিশালাকার একটি বটগাছের ডাল হঠাৎ ভেঙে পড়ে স্থানীয় রেশন দোকানে। মুহূর্তের মধ্যে ছাদ ভেঙে যায়, কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান রেশন ডিলার উমাপদ দাস। স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে প্রাণপণ চেষ্টা করে তাকে উদ্ধার করেন। ঘটনায় পাশাপাশি পাশের একটি চায়ের দোকানও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এলাকায় আতঙ্কের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে বাজার চত্বরে দাঁড়িয়ে থাকা এই গাছের শাখা ভেঙে পড়ার সম্ভাবনা থাকলেও বন দপ্তরকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষুব্ধ জনতা ক্ষতিগ্রস্ত দোকানদারের ক্ষতিপূরণের দাবি তুলেছেন। সাধারণ মানুষের মধ্যে বন দপ্তরের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সকালবেলা ওই বট গাছটা পড়ে আমার সার দোকান রেশন সব ভাঙিয়ে লাগছে। আমার এটার উপরে দাদা নির্ভর, বাচ্চা হাচ্চা লইয়া এটার উপরে আমার নির্ভর। কোন জায়গায় ঘটনা এটা? এটা দুর্গাপুর। দুর্গাপুর রেশন শপের উপরে বলছে। ও রেশন সব দক্ষিণ দিকে আমার স্বাস্থ্যর দোকান দাঁড়িয়ে করতাম। আপনি দোকান প্রতিনিয়তই খুলতেন? প্রতিনিধি আজকে কি খোলা আসছিল? যখন খোলা আসছিল না, আজকে বন্ধ করছিলাম। আচ্ছা, করে গেছি ভালো। আপনি যাইবার পরে পড়ছে? ও যাইবার পরে পড়ছে। কি গাছ পড়ছে এটা? এটা বট গাছ। এটা কি আগেই কি দুর্বলতা আসলো বা ভাঙ্গা আসলো নাকি? বানা আগে একবার এরকম পড়ছে পরে ফরেস্টার এসে দেখে গেছে। আজকে 2-3 মাস হয়েছে এটা নাপটা লিয়ে গেছে। তখন সময় আমি আসলাম এখানে। আমার দাদা আমরা তো বট গাছের লেগে খুব অসুবিধা আছে। এছাড়া ফরেস্টার ডিপার্টমেন্টে ফোন করা হয়েছে, এখানে শক্তি কমিটি আছে, শক্তি কমিটিও ফোন করছে, স্টাফ নাই, এই নাই সেই নাই, এই এরা। কতদিন আগে আপনারা জানাইছিলেন ফরেস্টার? আজকে জানাইছে, বাইয়ের আগে এখানে 2-3 মাস হয়েছে নাপটা লিয়ে গেছে। আমরা মাল আনলোড কইরা খালি শেষ হয়েছে, সময় আমি মাল হিসাব মিলাইতেছি, সময় ডাল ভাঙিয়ে পড়ে গেছে। তো লেবার আসলো, তারপরে দৌড়ে বাইরেছে আর আমি আর বাইতাম পারছি না। আমি এখানে টেবিলের নিচে বসে গেছি। ঘরে তো ফুদি পড়ছে? ঘরের উপরে পড়ছে। ঘরের উপর তো ঘর তো শেষ, খালি একটা অংশ আছে আর কি। কি গাছ এটা? বট গাছ। লাগে তো আমাদের পঞ্চায়েত থেকে এটা ফরেস্ট অফিসও এটা দেওয়া হয়েছে, এবং এরা আইয়া বাজেট উজেট কত লাগবে না এইসব এরা কইটা নিছে। কইটা নিয়ে ওরা তো এটা আর কোনো। কতদিন আগে আপনারা জানাইছিলেন? এটা 2-3 মাস হয়েছে। 2বার আছে। অ্যাপ্লিকেশন দিছিলেন? অ্যাপ্লিকেশন তো পঞ্চায়েত থেকে এরা করছে, এমএলও জানে এই বিষয়টা। এটা কি গাছটা কি আগেই কি দুর্বলতা আসলো কিছু খাওয়া দাওয়া টাকা নাকি? এটা তো হয়তো এর আগে একবার পড়ছে এখানে, আগে একবার রেশন সভা এখানেই পড়ছে। এরপরে দিয়া ডাল দাও প্রায় সময় 1-2টা ভাঙিয়ে পড়ে। এখন আপনার কিরকম ক্ষতি হয়েছে বা কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়তো আমরা একদিন মাল ঢুকাইছি, আগের কিছু আছে, স্টক আছে, স্টক মাল আছে। তো পুরা এখন সবাই বোঝা যাবে আর কি কিরকম ক্ষতি হয়েছে আর কতটুকু বাড়ছে। কোন জায়গায় এটা সব? এটা দুর্গাপুর গাঁও সভা, শান্তিনগর বাজার। কি নাম আপনার? আমার নাম উমাপদ দাস। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। রাজ্যের 60টি জেলার সমগ্র শিক্ষার অন্তর্গত সকল শিক্ষক শিক্ষিকারা বেতন পেলেও এখনো বেতন পাননি সিপাহীজলা জেলার শিক্ষক শিক্ষিকারা। ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়েন তারা। সোমবার সকালে সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর কণিকা দেবরায় দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, সিপাহীজলা জেলায় সমগ্র শিক্ষার অধীনে মোট 513 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত। প্রতি মাসে তাদের বেতন দিতে প্রয়োজন প্রায় 1,60,00,000 টাকা, কিন্তু জেলা শিক্ষা দপ্তরের কাছে রয়েছে মাত্র 1 কোটি টাকা। বাকি অর্থ রাজ্য সরকার থেকে না পাওয়ায় দপ্তর বেতন দিতে পারছে না বলে অভিযোগ। বেতন অবিলম্বে পরিশোধের দাবিতে শিক্ষক শিক্ষিকারা অবস্থান নেন এবং স্পষ্ট জানান, আজই বেতন চাই। পরিস্থিতি নিয়ে দপ্তরের উত্তেজনা তৈরি হয়। শিক্ষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা মূলত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিসে এসেছি। আমরা আজকে মাসের 8 তারিখ হয়ে গেছে। আমরা সমগ্র শিক্ষার টিচার সিপাহীজলা ডিস্ট্রিক্টের আমরা এই মাসে এখন অবধি বেতন পাইনি। আমাদের মাসিক যে ভাতা এটা পাইনি। গত মাসেও আমাদের সাথে সেম হয়েছিল। আমরা গত মাসের 7 তারিখ বেতন আমাদের নির্ধারিত যে অনারিয়াম এটা আমরা পেয়েছি। তো এই মাসে আজকে 8 তারিখ হয়ে গেছে, এখনো বেতন হয়নি দেখে আজকে আমরা ডিউ ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। ওনার সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি যে স্টেট ফান্ড রিলিজ করা হয়নি, যার কারণে উনি বেতন দিতে পারছেন না। তো যেহেতু ওনাকে ভার্বেলি বলা হয়েছিল
যে আনস্পেন্ড ব্যালেন্স থেকে যেন বেতনটা করা হয়, কিন্তু উনি সব ওনার অফিসে যে আনস্পেন্ড ব্যালেন্স রয়েছে সেটা মিলিয়ে উনি দেখেছেন যে ওনার কাছে সর্বোচ্চ 1 কোটি টাকা আছে, কিন্তু আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে 513 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। তেলিয়ামুড়া রাজনগর এলাকায় 24 ঘন্টার ব্যবধানে পরপর দুটি চাঞ্চল্যকর চুরির ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। একদিকে পেশার টমটম চালক প্রীতম দাসের টমটম থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি, অন্যদিকে চুরির মামলায় ধৃত পরিতোষ দেবনাথের থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া। এই দুই ঘটনার জনমনে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রবিবার গভীর রাতে রাজনগর এলাকায় প্রীতম দাসের টমটমটি বাড়ির সামনেই রাখা ছিল। সকালবেলা উঠে তিনি দেখেন টমটমের মূল্যবান যন্ত্রাংশ গায়েব। স্থানীয়দের সন্দেহ, একটি সংঘবদ্ধ চক্র রাতের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী প্রীতম দাস বলেন, রোজগারের একমাত্র ভরসা এই টমটম, এখন কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না। অন্যদিকে রবিবার সকালে দশমীঘাট রাজনগর এলাকা থেকে বৈদ্যুতিক গ্রিপ চুরির অভিযোগে ধৃত বিশালগড়ের যুবক পরিতোষ দেবনাথ থানার হেফাজত থেকে পালিয়ে যায়। জানা গেছে তেলিয়ামুড়া থানায় সেন্ট্রির দায়িত্বে ছিলেন এসপিও সুনিতা রুদ্রপাল ও পিন্টু সরকার। এই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে এবং থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। স্থানীয়দের বক্তব্য, একদিকে শহরে চুরি বাড়ছে, অন্যদিকে ধৃত আসামির থানার ভেতর থেকেই পালিয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সচেতন নাগরিক সমাজের দাবি, এই ধরনের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত। পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাতি আইসে টমটম নিয়ে 10টার সময় আইসিরা চাঁদে দেখাচ্ছে ভোট ঘুমাই গেছে, হাটে আইসি আমরা বিয়ে খেয়েছিলাম। তারপরে আমার বড় ছেলে চাদরটা নিচে কুলার 1:30 বাজে কুত্তার শব্দ শুনে কুত্তা বুকাইতেছে রাস্তার এদিকে সেদিকে। আমরা বউ দেখছে, ছেলে হ্যাঁ বাবাও দেখতেছে, প্রীতম বাবা দেন আসছে না, কিছু দেখছে না এমনি কিছু চোখে, প্রায় সময় দেখে কিছু পায় না। তো অনেকদিন ধরে এটা টমটমটা এখানে চার্জও রাত্রে থাকে, 16 মাস ধরে এখানে আছে 2 বছর। এরপরে কোনো ক্ষতি হচ্ছে। কালকে কিন্তু রাত্রেবেলা এসে এর পিছনে লাইট, ভালো লাইট কি তার চার্জার মানে নাতি লাগাইছে। বাচ্চারা তো চাই অনেক কিছু সুন্দর করে সাজাইতে হয়, পরে বক্স যন্ত্রপাতি মেশিন সব কিছু লেগে গেছে। ও আমার ছোট ছেলে দেখো না সকালবেলা উঠতে না, তো আমরা কেউ উঠাই না, এটা চালাই তো ভাত খায় গরিব মানুষ। আমরা তো কিচ্ছু নাই রোজগার আমার নাতির, এটা দিয়ে স্টিমের লাগে 10,500 টাকা মারছে। এরপরে বাচ্চার খরচ, নিজের খরচ, সংসার খরচ, কেমনি কি করো। আজকে দারগা পুলিশের কাছে গেছে, এফআইআর আছে, এখনো আইসে না তারা 12টা। তেলিয়ামুড়া থানা, আমরা তো রাজনগর বাড়ি। আর যারা ডাসপাটি তো এটা নিচে অনেক আছে, জামাই কলোনি হঠাৎ কলোনি করে ওই কালকে শুনছি সকাল 8টার সময় গ্রিপ চুরি। আমি কালকে রাত্রে গাড়িটা চার্জে বয়ে গেছিলাম বাড়ির সামনে। আমি ডেলি গাড়ি চার্জে বয়ে, এমন 16 মাস হচ্ছে গাড়ি লইছি, কিন্তু ডেলি এই গাড়ি চার্জে হইতেছে। তাহলে কালকে রাত্রে আমি 10টার দিকে গাড়ি চার্জে লাগাইছি, লাগানোর পরে 1টার দিকে 1:30টার দিকে বাবু উঠতে চার্জার খুলে লেগে গেছে। তারপরে দিয়া তোমার মানে সকালবেলা ঘুমোতে গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেমে বা মেশিন টেশিন কোনো কিছু নাই। পিছনে একটা ব্রেকলাইট লাগাইছিলাম, এটাও নাই। গাড়ির লগে যন্ত্রপাতি আসলো, কিছু নাই, শুধু স্টেপনিটা একটা আছে, এটা খুলে নিতে পারছে না, তালা যাচ্ছে। তারপরে সকাল 10টার দিকে গেছিলাম থানার মধ্যে, কোনো তার স্টাফ কিছু পাঠাইতেছে, বাড়িতে যেতাম, বাড়িতে এসে এখন 12টার উপর বাজে, কোনো স্টাফ আমাদের কোনো পাত্তা নেই। কি মনে করতেছো, কারোর সন্দেহ হয়নি? কারে সন্দেহ করবো, কিন্তু ড্রাগস পার্টির তো অভাব নেই, অনেকেই আছে ড্রাগস পার্টি, আমি কারে সন্দেহ করবো। নিচের আমরা এদিকে রই নিচে, এর এই পাড়াতেই অভাব নেই ড্রাগস পার্টি, অনেক ড্রাগস পার্টি আছে। কোন এলাকা এটা? রাজনগর, তেলিয়ামুড়া রাজনগর পাস। কি নাম তোমার? আমার নাম প্রীতম দাস। তুমি মানে শুধু এই টমটম চালাই? টমটম চালাই, মানে আমরা থেকে যদি এমন হয় কোনো এমন গেলাম, গিয়ে আইসি 2বার গিয়ে এলাম, আইলো না, তাহলে আর কি দেখো। গরিব মানুষ দেখে এমন করতেছে, তো বড় লোক হইতাম তাহলে ইচ্ছা হইতো, আইতো কইলেই আই বললে কি দিয়েছে বলতে। কালকে বলে শুনলাম আবার বলছে চোর নিয়েছিল, এটা ব্যাগ গিয়ে বসছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। রাজ্যে ঠিক কবে থেকে জাঁকিয়ে শীত নামবে সেই সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর পার্থ রায়। তার মতে বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া নামতে শুরু করেছে। এর প্রভাব ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন জেলায় পড়লেও এখনো পুরোপুরি জাঁকিয়ে শীত নামেনি। ডক্টর রায় জানান, আগামী কয়েকদিনের মধ্যেই রাতের তাপমাত্রা আরও নামতে শুরু করবে।
বিশেষ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে হাওয়ার গতি প্রবাহ আরও বদলাবে, যার জেরে দিনের তুলনায় রাত ও ভোরের ঠান্ডা বেশ অনুভূত হবে। তখন থেকে শীতের অনুভূতি স্পষ্টভাবে বৃদ্ধি পাবে বলে জানান তিনি আরও বলেন, এখনই যে তাপমাত্রা খুব কমে যাবে এমন নয়, তবে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি কমতির সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে বলতে গেলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের শীতের দাপট নিয়ম অনুযায়ী মোটামুটি একই থাকবে, অর্থাৎ 13 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে। তবে জানুয়ারি মাসে তাপমাত্রা আরও কমবে এবং তখন থেকেই প্রকৃত শীত অনুভূত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। না, প্রথমে তো এটা বলবো যে শীতকাল অলরেডি স্টার্ট হয়েছে। ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা অফিসিয়ালি শীতকাল বলে থাকি। তো শীতকালের যদি ডিসেম্বরের 1 তারিখ থেকে দেখি তাহলে টেম্পারেচার যেটা সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজই করেছে। আজকে টেম্পারেচার মিনিমাম যেটা সর্বনিম্ন তাপমাত্রা যেটা রিপোর্ট হয়েছে 13 ডিগ্রি, আর সেটা কিন্তু আমরা দেখছি স্বাভাবিকের কাছাকাছি ছিল। তো সামনের যদি এই সপ্তাহ দেখে থাকি তাহলে সেটা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে, এবং পরের সপ্তাহে আশা করা যাচ্ছে সেটা স্বাভাবিক থেকে কিছুটা স্বাভাবিকের কম থাকার সম্ভাবনা থাকবে। গত বছরের তুলনায় এবার কি শীত বেশি পড়বে বলে রয়েছে? এখনো পর্যন্ত আমাদের যে প্রেডিকশন যে এই বছর মানে ডিসেম্বরে যে টেম্পারেচার সেটা নর্মালের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। ডিসেম্বরে আমাদের জেনারেলি 13 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। তো আজকে যেমন 13 ডিগ্রি, এরপরে আমরা আশা করছি যদি এরকম ফেভারেবল কন্ডিশন থাকে তাহলে নর্মালের কাছাকাছি টেম্পারেচার থাকবে। স্যার, এর মধ্যে তো মানে বৃষ্টি হওয়া বা কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস তো কিছু নেই। না, এরকম কিছু নেই। আর আমি এটাও বলি যে এখন যে আমাদের উইন্টার সিজন চলছে, এটা জেনারেলি এখানে বৃষ্টিপাত আমাদের মার্চ থেকে শুরু হয়, সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। দুর্ঘটনা রোধে বিশেষ অভিযানে নেমেছে বাইকোড়া থানার অন্তর্গত জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ। আজ সোমবার জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যেসব ছাত্র বাইক নিয়ে স্কুলে আসে তাদের সচেতন করতে পুলিশ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং স্কুল কর্তৃপক্ষ যৌথভাবে একটি সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে। এই উদ্যোগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানানো হয় অপ্রাপ্তবয়স্কদের হাতে বাইক তুলে না দিতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ধরা পড়লে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও সতর্ক করা হয়। জোলাইবাড়ি ফাঁড়ির ওসি খোকন দাস বলেন, বাইক দুর্ঘটনা রোধে হেলমেট পরা, ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতিতে না চালানো এবং নিয়মিত বাইকের টায়ার ও ইঞ্জিন পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বেপরোয়া চালনা, হেলমেট না পরা ও নিয়ম ভাঙার ফলে, যা চালক ও সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এরকম ছেলেরা চাইলে কি আপনারা কি দিবেন নাকি? এটা তো তারা কত রিস্ক, যে কোনো সময় কত মনে আজকে আমি বাড়িতে ছিলাম না, ওই সাবিটা তাই নিয়ে আনছি। এরকম আর করেন না কোনো। ঠিক আছে স্যার, আগামী দিনে। মোবাইল দেননি? না স্যার, মোবাইল তো দেন না স্যার, মোবাইলে দেন না, চাইলেও দেন না। এই সমাধান মানে কাজ করতে পারে। এই কথা দিয়ে কইছিল আছে না, কয়জন মরছে? 3 তারিখ 4 জন। ঠিক আছে, আমি বুঝি স্যার। বুঝলে কি লিগে আমরা এই কথাটা কইতাছেন? বাড়ি থেকে যে তারা বাইকটা নিয়ে আসে, তোমরা জানো না? এটা জানে, হেলমেট টালমেট কিচ্ছু নাই। কেমনে প্যাকেট করে গরিব কইলে তো এমনি প্যাকেট করে না। আরে আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। চুরিলাম বিধানসভা কেন্দ্রে সুতারমুড়া বাজারে বিজেপি সভা শুরু হওয়ার আগে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বন্ধু তিস্তামথা সংগঠনের কর্মীরা হঠাৎ তাণ্ডব চালায়। সভাস্থলে ভাঙচুর শুরু হলে আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে বাঁচেন বিজেপি কর্মীরা। মুহূর্তের মধ্যেই এলাকায় অশান্তি তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হয়। জানা গেছে, জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আজ এই গুরুত্বপূর্ণ সভাটি হওয়ার কথা ছিল। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিজেপির পক্ষের অভিযোগ, রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন, রাজনীতির সংঘর্ষে বাজার এলাকার শান্তি বারবার বিঘ্নিত হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে সুতারমারার বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা উদ্যোগে একটা বাজার সভা ছিল। এই বাজার সভা আরম্ভ হওয়ার আগে কিছু এলাকার অপরিচিত লোক
এসে আমাদের চেয়ার এবং বক্স মাইক এগুলো ভেঙে দিয়ে গেছে। তো আমরা বলতে চাই সবারই একটা অধিকার আছে, সবারই রাজনীতি করার অধিকার আছে, সবারই যে কোনো পার্টি। কেন এরকম হচ্ছে? আমি প্রশাসনের থেকে আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং যারাই এই জিনিসটা করেছে তাদেরকে অতি সত্যিই অ্যারেস্ট করতে হবে। আমাদের যে জনসভা ছিল আজকে যে আমাদের বাজার সভা ছিল, এটা আমাদের 10 তারিখ আমাদের একটা আগরতলাতে আমাদের বড় একটা জমায়েত ছিল। তো এই জমায়েত আমাদের সারা ত্রিপুরা রাজ্যে হাজার হাজার লোক আসবে। এই কারণে ত্রিপুরামত এবং অন্যান্য দলগোরা বইয়ে আমাদের যে কর্মীদেরকে কীভাবে আটকানো যায় সে প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু আমাদের কর্মীগুলা বই পাবে না। আমাদের এই 10 তারিখে সবাই আমরা ওইখানে অংশগ্রহণ করবে। এবং আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। কদমতলা থানার পুলিশ দক্ষিণ কদমতলা এলাকা থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। রবিবার গভীর রাতে নিয়মিত নাইট প্যাট্রোলিং চলাকালীন পুলিশ একজন যুবককে সন্দেহজনক আচরণ করতে দেখে। পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে যুবক পালানোর চেষ্টা করে, কিন্তু পরে তাকে আটক করা হয়। ধৃতের কাছ থেকে সাবানের একটি বাক্সে লুকানো 38 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম আম্বর আলী ওরফে পীর। সে দক্ষিণ কদমতলা গ্রামের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান, ধৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। সোমবার তাকে পুলিশ আদালতে সোপর্দ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এছাড়া আম্বর আলী দীর্ঘদিন ধরে মাদক পাচারের পাশাপাশি চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে ত্রিপুরা ও অসমের একাধিক মামলায় বিচারাধীন। পুলিশ পুরো ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বেরিয়ে যখন সাউথ কদমতলা ওয়ার্ড নাম্বার 1-এ যায়, তখন একটা লোককে সে সন্দেহমূলক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এবং যখন তার কাছে যায় দেখতে পায় যে সে অম্বর আলী এবং পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে। তখন তাদের সন্দেহ হয় এবং তাকে সার্চ করে তার পকেটে একটি পাউচ দেখতে পায়, যেটা ব্রাউন সুগার বলে তাদের মনে হয়। তো সাথে সাথে তারা আমাকে ইনফর্ম করে এবং আমি এই খবর আমার সিনিয়র অথরিটিকে জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল টিমকেও আমি জানাই এবং স্পটে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করে তার পকেট থেকে একটি পাউচ পাওয়া যায়, যাতে 38 গ্রাম হিরোইন পাওয়া যায় এবং স্পটেই আমরা এফএসএল টিম দিয়ে তাকে টেস্ট করাই এবং দেখতে পাই এটা সম্পূর্ণ পজিটিভ। তো যথারীতি তাকে আমরা অ্যারেস্ট করি এবং থানাতে নিয়ে আসি এবং একটা স্পেসিফিক কেস আমরা তার এগেনস্টে রেজিস্টার করি, যার কেস নাম্বার হচ্ছে কদমতলা কেস নাম্বার 6225 এবং আন্ডার সেকশন হচ্ছে 22B এবং 29 এনডিপিএস অ্যাক্টে। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।